নমস্কার। দিনের শেষে ভোটের দেশে এই মুহূর্তে চলে এসেছি, দাদার সাথে কথা হচ্ছিল ভোটের হাওয়া নিয়ে। এই ভোটে হাওয়া তো এখন ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালো, খারাপ না। প্যাসেঞ্জার ভালো? হ্যাঁ, প্যাসেঞ্জাররা সব ঠিকঠাক? ঠিকঠাক চলছে, সব চলছে ঠিকঠাক। তো ভোটে গরমে সুস্থতার? গরম সেরকম এদিকটা এখনো সেরকম হয়নি, এখন এইদিকে হয়নি। ঠিক আছে, আমি এই মুহূর্তে দাদার সাথে ছিলাম। এবার দাদার সাথে কথা বলার পরে আমি সাধারণ মানুষের সাথে এবার কথা বলার চেষ্টা করছি। একেবারে প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আসলে এই দেশটাকে 130 কোটির এই দেশটাকে চালাচ্ছেন, এবং এই এত বড় কর্মযজ্ঞ চলছে, সে কর্মযজ্ঞে আমরা ভোট করি, কিন্তু ভোটটা যারা করান, কারা করায় ভোট? নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাই। কারা করায় ভোট? কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পারি। কিন্তু রক্ত মাংসের যে মানুষগুলো, এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলাতে আজকে খুব সিরিয়াস একটি বিষয়, দৃষ্টিহীন মানুষরাও এই যে নিয়োগ দুর্নীতি, এই চাকরি চলে যাওয়া, 26,000 চাকরি চলে যাওয়া, 26,000 চাকরি যাদের গেছে তারা আবার ভোটেও কাজ করতো, এই সমস্ত কিছু নিয়ে আজকে দিনের শেষে ভোটের পথে আমি পেয়ে গেছি কিছু মানুষকে। তারা ভোটকর্মী, তারা সরকারি চাকুরে, এবং তার পাশাপাশি আমার সাথে এই মুহূর্তে সায়ন্তনও রয়েছে। সায়ন্তন এই মুহূর্তে বিশেষভাবে সক্ষম বহু মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজন, এবং তার পাশাপাশি দৃষ্টিহীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু সায়ন্তন আতঙ্কিত নাকি? সায়ন্তন আমাকে ফোন করে বলল রাত 11টায় কি আমি আজকে জানাতে পারি বাংলার মানুষকে যে এই যে রায়, তারপরে প্রাইমারির রায়, এই সমস্ত কিছু যে প্রাইমারির রায় হবে তাতে আতঙ্ক বোধ করছে সায়নরা। সায়ন, কেন আতঙ্কে? এই যে মুড়ি মিছরি এক করতে গিয়ে আমাদেরকে একটা অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে, এবং যেদিকে পরিবেশ পরিস্থিতি এগোচ্ছে স্বেচ্ছামৃত্যু ছাড়া তো কোনো জায়গা নেই। সবাই বলছে আমরা পাশে আছি, ঠিক আছে, সরকার পাশে আছে তো বলছে, হ্যাঁ বলছে, আমরাও বলছি পাশে আছে সরকার, কিন্তু তারপরেও এরপর কি? মানে আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি, যারা মধ্যবিত্ত পরিবারে ডাল ভাত বাড়িতে নিয়ে যাচ্ছি, বয়স্ক বাবা মা আছে, তারা কি এই দিনটা দেখার জন্য 12ই মেতে যখন একটা ছুটি উপভোগ করব ভাবে বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছি, করে একটা কলমের খোঁচায় আমার চাকরিটা নেই? আমি একটা জিনিস সায়ন্তন, এই যে এত দৃষ্টিহীন ভোটকর্মী কাজ করছে, সেই দৃষ্টিহীন ভোটকর্মীদের ক্ষেত্রে কি মনে হয়? আমরা কখনোই বলছি না যে আমাদের ইলেকশন ডিউটি দেওয়া থেকে অব্যাহত করে দেওয়া হোক। আমরা বলছি তাতে অ্যাক্সেসেবল সিস্টেম রাখতে হবে যাতে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু একজন দৃষ্টিহীনকে বলা হচ্ছে, কোনো জেলার বিডিও অফিসাররা বলছেন আপনি যদি চাকরি করতে পারেন আপনি তাহলে ভোটের ডিউটি কেন করতে পারবেন না? এরকমও কথা আমাদের কানে খবর আসছে। কিন্তু কেন এ ধরনের খবর আসবে? সে তো জানছে যে দৃষ্টিহীন। এবং গত বিধানসভা নির্বাচনে আমাকে প্রশ্ন করা হচ্ছে আঙুল দেখিয়ে, আপনার কটা আঙুল, মানে আমার কটা আঙুল একটু বলুন তো দেখে। এই যদি অবস্থা হয় তাহলে কোথায় বাস করছি? কোথায় বাস করছি? এগুলো বিভিন্ন মতামত, দৃষ্টিহীন ভোটকর্মীর মতামত, এবং তার পাশাপাশি আমার সাথে ভোটকর্মীও রয়েছে। আপনার নামটা বলবেন? আমার নাম শ্রীবাস তিওয়ারি। শ্রীবাসদার সাথে আপনার নাম? শামসুর রহমান। শামসুদ্দা, আপনার সাথে? আমার নাম নিখিল মল্লিক। আর আপনি? তারাপদ টুডু। আমি শ্রীবাসদার কাছে প্রথমে যাচ্ছি। শ্রীবাসদার সমস্যাটা কি হচ্ছে ভোটকর্মী হিসাবে? মূল কি সমস্যা হচ্ছে? সমস্যা যা বলতে এটা গণতন্ত্রের মহোৎসব। এই গণতন্ত্রের মহোৎসব, যেমন আমরা ভোটকর্মীরা যাব ভোট নিতে, এবং যারা ভোট দিতে আসবেন এই ব্যাপারটা যাতে সুশৃঙ্খলভাবে ঘটে সেই হিসাবে আমরা চেয়েছি যে প্রত্যেকটা বুথে যাতে ওয়েবক্যাম দেওয়া হয়। ওয়েবক্যাম তো থাকে। ওয়েবক্যাম ছিল না, কোনো পলিটিক্যাল পার্টিও এটা ডিমান্ড করেনি। আমরা ভোটকর্মী হিসেবে নিজেদের সুরক্ষার দাবিতে, এবং যারা ভোট দেবেন তাদের ভোটটা যাতে নিরপেক্ষ হয়, লুট না হয়ে যায়, তার জন্য আমরা ওয়েবক্যামের জন্য ইসিআইকে লিখেছিলাম, এবং তারা সুন্দরভাবে প্রথম দফায় ওয়েবক্যাম রেখেছিলেন, এবং সেইভাবে ভোটটা কিন্তু লুট করতে পারেনি। অন্যদিকে আমরা যা খবর পাচ্ছি, আমরা যা ভোটকর্মী হিসেবে যে খবর পাচ্ছি, যে প্রত্যেকটা একটা ইউনিয়ন থাকে, তো সেখানে পুলিশদের একটা ইউনিয়ন ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে, নিয়ে সেটা একটা ওয়েলফেয়ার বোর্ড করা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ বিন কন্ট্রোলড বাই দ্য পলিটিক্যাল রুলিং পার্টি। এবং তারা করছে কি, তাদের ভোটার আইডেন্টিটি কার্ড এবং পোস্টাল ব্যালটগুলো নিয়ে পরে তারা নিজেদের মতো ভোট দেওয়াচ্ছে। আমাদের বিরোধিতা ওইখানটাতে, যে গণতন্ত্রের মহোৎসবে প্রত্যেকটা মানুষ তাদের গণতন্ত্র
প্রতিফলনটা ঘটাক। এবং আমাদের দাবি পুলিশদেরকেও ওই প্রিজাইডিং অফিসারের সামনেই ভোট দিতে হবে। তাহলে এই ভোটদান প্রথাটা, যেটা জনগণ একটা মতদানের জায়গায় আসবে, সেটা যেমন নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেকটা মানুষের স্বাধীনতাও থাকবে, যাতে ভোটটা ঠিকঠাক জায়গায় ঢুকে যাবে। এইটাই হচ্ছে আমাদের। আচ্ছা দাদা আপনিও তো রয়েছেন, আপনি যদি একটু এদিকে আসেন, মানে মূল সমস্যাগুলো কী কী? এই যে ভোট করার ক্ষেত্রে দাঁড়িয়ে রক্ত মাংসের মানুষ যাদেরকে আমরা দেখি, সেই মানুষদের মধ্যে থেকে আপনি একজন, তো মূল সমস্যাগুলো কি একটু বলুন তো। মূল সমস্যা হচ্ছে আমরা যারা এই ভোটের কর্মী হিসেবে নিযুক্ত হই, দুর্ভাগ্যের বিষয় নির্বাচন কমিশনের আইন আছে, তার ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থাগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না। কেন? তার কারণ হচ্ছে শাসক দল পুষ্ট কিছু আমলা, পুলিশ এবং রাজনৈতিক দলের কর্মী যারা বিভিন্নভাবে বুথে এজেন্ট হিসেবে কাজ করে বা যারা বুথ পাহারায় থাকে, তারা আসলে মানে কি করে, তারা সেই শাসক দলের অনুগত হয়ে কাজ করে, আমাদের চমকায়, ধমকায়, এমনকি আমাদের বাধ্য করে তাদের মতো হয়ে চলতে। দুর্ভাগ্যের বিষয় এটা, যেগুলো যে সেন্ট্রাল নির্বাচন কমিশন রয়েছেন, এত কেন্দ্র বাহিনী আসে, তার কিন্তু কেন্দ্র বাহিনী প্রহসনে পরিণত হচ্ছে। তার কারণ বাহিনী আসলেই শুধু হবে না, কেন্দ্র বাহিনী আসলে আমরা বিগত ভোট অনেক করেছি, আমি প্রায় 15-16টা নির্বাচন করেছি, লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বিশেষে, কিন্তু দেখা গেছে যে কেন্দ্র বাহিনীকে সরাসরি মানে প্রয়োগ করা হয় না। ঠিক বলছে? আমরা দেখেছি আমাদের আগে যখন আমরা ভোট করতে গেছি, যে অনেক সময় মানে ওই 2011 সালের ভোটের পরে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় বাহিনীগুলি এসে বাইরে বসে আছে, কখনো খেলাধুলো করছে বাচ্চাদের সাথে, কখনো ঘুরে বেড়াচ্ছে, তারা সেইভাবে কিছু তাদের দায়িত্ব পালন করছে না। আর সেক্ষেত্রে আমরা যারা ভোটে বুথের মধ্যে থাকি, তারা তার ভেতরের পলিটিক্যাল লোকেদের দ্বারা, তাদের এজেন্টের দ্বারা বলতে গেলে ভর্ৎসিত পর্যন্ত হয়েছি। এটা আমার নিজের অভিজ্ঞতা, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সেই জন্যে আমার দাবি হচ্ছে, যদি সুষ্ঠু এবং সার্বজনীনভাবে ভোট করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে তার সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে, যেটা তারা সেই সময় আমরা দেখেছিলাম 2011 সালের বিধানসভা ভোটে করেছিল। আচ্ছা, এবং এটা তো করলেই মনে হয় ঠিকঠাক হবে। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি বর্ধমান থেকে। বর্ধমান। এই বর্ধমানে ভোট কি সুষ্ঠুভাবে হবে? না, আশা তেমন হবে না, আশা করি। কেন? প্রশাসন তো রাজ্য সরকারের আন্ডারে, ইলেকশন কমিশন তো ভোট করাচ্ছে, রাজ্য সরকার তো ভোট করাচ্ছে না। লোকাল স্তরে কারা চালায় প্রশাসনটা? কারা চালায়? রাজ্য সরকারের কর্মচারীরা তো। এবং দেখবেন যারা প্রশাসনিক ক্ষমতায় আছে, ওরা দেখবেন বেশিরভাগ দেখবেন সরকারি দলের, শাসক দলের। ঠিক বলছে? ঠিকই বলছে। কারণ হচ্ছে প্রশাসন, এখানকার ডিএম বা এসডিও বা এখানকার যারা ডিএম আছে, তাদের তত্ত্বাবধানে কেন্দ্র বাহিনী থাকে, এবং কেন্দ্র বাহিনী বলা হয়েছে যে ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকে। আর বেঙ্গল পুলিশের কেন্দ্র বাহিনী বা রাজ্য বাহিনী এই তফাৎটা যদি সঠিকভাবে না করায়, কারণ হচ্ছে যদি সুষ্ঠুভাবে ফেয়ার ইলেকশন করতে হয় এবং মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হয়, তাহলে 200 মিটারের মধ্যে কেন্দ্র বাহিনীকে রাখা হোক, আর 200 মিটারের বাইরে রাজ্য বাহিনীকে রাখা। সায়ন্তন, বহু মানুষ শুনছে, হ্যাঁ, শেষ করব। প্রত্যেকটা বুথকে প্রতিবন্ধকতাযুক্ত বান্ধব বুথ হিসেবে চিহ্নিত করতে হবে। ইলেকশন কমিশন বারবার বলে, কিন্তু কার্যক্ষেত্রে হয় না, গ্রামে হয় না। আমরা ভোট এলে দেখি অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, শাসক বিরোধী প্রত্যেকেই, ভোট চলে গেলে কাঁচকলা কে খাবে জানি না, কিন্তু এই মুহূর্তে আইসক্রিমের দোকানে আইসক্রিমটা খেতে পারি রাত্রিবেলা। আইসক্রিমের দোকান থেকেই এই মুহূর্তে শেষ করছি। বাংলার মানুষ কাঁচকলা খায় না এই গরমের মধ্যে আইসক্রিম খেতে খেতে ভোটটা দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে, সেই প্রশ্নটা নিয়ে আপাতত এখানেই শেষ করছি। অন্যদিকে রয়েছে শুভ্রাংশু আজকে কার সাথে রয়েছে, শুভ্রাংশু আজকে কি করছে, শুভ্রাংশু আজকে এই মুহূর্তে কোন কোন নেতার সাথে রয়েছে, শুভ্রাংশু, বাংলার মানুষ তো জবাব চাইছে। ময়ূক, আমার সঙ্গে এখন যে আছেন তাকে তুমি খুব ভালো করেই চেনো, নওশাদ সিদ্দিকী, যিনি মানে আজকে সারা দুপুরটা বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, এখন বারাসাতে এসছেন তাপসদার হয়ে প্রচার করতে। তো এতক্ষণ প্রচার করছিলেন, অত্যন্ত ভালো বক্তৃতা দিচ্ছিলেন। আমি তো দেখছিলাম এখানে প্রায় 1000 খানেক মানুষ ছিলেন, তারা মিনিটে হাততালি দিচ্ছিলেন।
কি মনে হচ্ছে এত হাততালি? আমি হাততালি পাওয়ার জন্য কিন্তু বক্তব্য দিই না, আমি চেষ্টা করি তাদেরকে সচেতন করার, তারা তাদের অধিকারটা বুঝুক। একটা পার্লামেন্টেরিয়ানের, একটা এমপির কাজটা কী, তার দায়িত্বটা কী, সেখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে সেলফি তোলা, টিকটক ভিডিও করা, বা ওখানে ফ্লাইটে গেলাম, ফ্লাইটে আসলাম, তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার মাসের সাথে স্যালারিটা, সাম্মানিক ভাতাটা তুলে নেওয়া নয়। কাজটা কি সেটা বোঝানোর জন্য মানুষকে বলছিলাম যে আমরা এমন মানুষকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো যে তার দায়িত্বটা যথাযথভাবে পালন করবে। মনে লেগেছে, নতুন কথা অনেক শুনছে, সেই জন্য হয়তো তালি দিচ্ছে। আমি আবারও রিপিট করছি, তারা তালি দিক, এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলবো, বা তারা তালি পাওয়ার জন্য আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, আমি এক বক্তব্য দিই না। না, ওনার যে খাম চিহ্নটা আছে সেই খামের ভিতরে কিছু থাকবে ভালো কিছু, না কিছুই নেই? দেখুন, খামের ভিতর থেকে আমরা যতটুকু দিতে পারবো, স্বচ্ছতা থাকবে, নির্ভেজাল থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে। খামের মাধ্যমে আগামী দিনে চাকরিটা হবে ওই 330 টাকা 550 টাকা ফর্ম ফিল আপ করে। ওই খামের মাধ্যমে 25 লাখ 20 লাখ চাওয়া হবে না। এই খামের মাধ্যমেই কৃষককে যাতে বিজ্ঞানসম্মতভাবে চাষ করানো যায় তার দাবি উঠবে। খামের মাধ্যমেই শ্রমজীবী মানুষদেরকে মিনিমাম ওয়েজেস যাতে বাড়ানো যায়, শ্রম যেভাবে চুরি করে নিচ্ছে তার বিরোধিতা করে শ্রমের যাতে দাম দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে। খামের মাধ্যমেই সংবিধানের যে অধিকারগুলো আমাদের জন্য নির্দিষ্ট করা আছে, মৌলিক অধিকার বিশেষ করে, সেই অধিকারকে সুনিশ্চিত করবে এই খাম। না, একটুক্ষণ আগে আমি দেখছিলাম বক্তৃতায় বাবার শুভেন্দুর নাম উঠছিল, অভিষেক, শুভেন্দু সব মিলিমিশে দিচ্ছিলেন একসঙ্গে। শুভেন্দুর উপরে এত এত ব্যাপারটা আগে ছিল না, তো হঠাৎ করে কী হলো? আমার সাথে শুভেন্দু অধিকারী বা অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত কোনো লড়াই নাই, লড়াইটা হচ্ছে রাজনীতির লড়াই। আমার বক্তব্যটা ছিল শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি কোনোদিন হাতাহাতি লড়াই করেনি, কিন্তু তার দলের বুথ স্তরের কর্মীরা কেন হাতাহাতি মারামারিতে লড়াই জড়িয়ে পড়ছে? ওই রক্ত ক্ষয়টাকে বন্ধ করতে হবে। কেন কোনো মায়ের সন্তান হারা হবে? কেন কোনো বোন স্বামী ধর্মের নামে দিতে চাইছে? এই ধরনের এগুলো বন্ধ হোক। আমরা দিনের শেষে ভোটার এবং প্রতিবেশী, এটা মাথায় রেখে চলবো। না না, আজকে আমি দেখছি তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, এই পাহাড় থেকে জল সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছ, বিভিন্ন যারা প্রার্থী হয়েছে। তোমার তো প্রার্থী হওয়ার কথা ছিল, ভয় পেয়ে পালিয়ে এসছো নাকি? দেখুন, আমার ইচ্ছা ছিল ওখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব, এবং তুমি কথা দিয়েছিলে, মঞ্চে বলেছিলে। হ্যাঁ, দল যদি অনুমোদন দেয়, কিন্তু দলের মধ্যে অনুমোদন না দেওয়ার জন্য ইনি একজন আছেন, খুবই সব থেকে বেশি যদি বিরোধিতা করে কয়েকজন, তার মধ্যে ইনি একজন। তার বক্তব্য হচ্ছে যদি আপনি এক জায়গায় চলে যান, আর আপনাকে আমরা জানি আপনি ওই পিসিতে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আপনি পড়ে থেকে করবেন, বাকি যে জায়গায় আমরা প্রার্থী দেবো আমরা নীল হয়ে যাব। আজ সত্যি বাস্তব কথা আজকে বুঝতে পারছি। বালুরঘাটে যাচ্ছি, যেভাবে মানুষের আমাদের চাহিদা, জঙ্গিপুরে যাচ্ছি, যেভাবে মানুষ ভালোবেসে এগিয়ে আসছে আমাদের জন্য, এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে সন্দেশখালী আজকে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ, 10,000-এর অধিক সকলে উপস্থিত হয়েছে। লোক নেই কেন? একটা এত বড় দল করেছেন, এত ছেলে পিছনে, ইয়ং সব ছেলে, সব আপনার মতন সব ইয়ং। আর নেতা কোথায়? আমাদের আরও নেতা ছিল। আপনাকে ভোটে দাঁড়াতে পারছেন না, লোকে বলছে ভয় পেয়ে পালিয়েছেন, আপনি বলছেন না ভয় পায়নি, দলের জন্য দাঁড়িয়েছি। তাহলে আর নেতা কোথায়? কে বললেন নেতা নেই? নেতা তো আমার সামনে দাঁড়িয়ে আছে, নেতৃত্ব আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আপনি দাঁড়ালেন না কেন? যাচ্ছে তো, কিন্তু হ্যাঁ, তাপসবাবুকে আমরা যেহেতু এখানকার প্রার্থী করেছি, আমরা এখান থেকে লড়াইটা বেশি দিচ্ছি। আমাদের শামসুর আলী মল্লিক সাহেব, আমি এবং বিশ্বজিৎ মাইতি দাদা, আমরা এগুলো প্রচারের মেন আমরা দায়িত্ব নিচ্ছি। আমাদের যুবিদি আছে, আরও রাজ্য কমিটি, বাকি তো সবই রাজ্য কমিটি অনেকজন দাঁড়িয়েছে। হ্যাঁ, আমাদের বিশ্বজিৎ দা এখন চোখের অপারেশন হচ্ছে, আশা করছি উনি 27 তারিখ থেকে গণতন্ত্র রক্ষার লড়াই ফুল ফ্লেজে মাঠে নামবেন। তো আমরা তো নতুন দল, আমরা তো নেতা তৈরি করছি, আসুক না। আমরা তো শিক্ষিত যুব সমাজকে বারবার আহ্বান করছি যে আসুন, এগিয়ে আসুন। তারা এগিয়ে আসছে আমাদের ছায়াতলে, আমাদের নেতৃত্ব হয়ে আসছে। এখনও হচ্ছে আমাদের নেতৃত্বটা যারা আছে, যে ক্যাপাসিটি আছে, অবশ্যই ব্লক সামলানোর ক্যাপাসিটি, আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই সময় কাজে লাগিয়ে তাদেরকে জেলা সামলানোর করব। আগামী দিনে আমার চটে বসা ছেলে, আমার বসে যারা আমার হয়ে হাততালি দিল, আজকে তাপসদার হয়ে হাততালি দিল, যুবিদির বক্তব্য শুনে হাততালি দিল, আগামী দিনে তাদেরকে চাইছি তারা বক্তব্য দেবে, আমরা তাদের হয়ে হাততালি দেবো। আমরা তো চাইছি তাদের জন্য। তুমি তো নিজেও MA BEd, কেউ বলেছিল নাকি সাদা খাতা জমা দাও চাকরি পেয়ে যাবে? না, ওই ধরনের অফার করেনি তো, আমাকে জানে হলেও হবে না, ম্যানেজ করার অনেক চেষ্টা করেছিল। তোমার কেউ জানাশোনা থাকলে বলে দিতে পারো, অ্যাডমিট কার্ডের জেরক্স। বলেছিল? কত টাকা চেয়েছিল? না, টাকা পয়সা আমার কাছ থেকে চাইতে পারে, ভালোবেসে দেবে, মানে আমাকে দেবে টপ হিসাবে ওটা, কিন্তু অবৈধ পন্থাতে তো আমি নেবো না, আমার লোককেও নেবো না। আমি তো অবৈধ পন্থা ধ্বংস করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। বৈধ পন্থায়, হ্যাঁ, বৈধ পন্থায় হোক, আর শুধু চাকরি যা চাইবো তাই পাবো, তো আমার কাছে অফার আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, তুমি যখন বক্তব্য রাখছিলে একটা ব্যাপার ছিল, কিন্তু তুমি নিজে ধরো তোমাকে দুটো অপশান দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী, কার বক্তব্য তোমার বেশি ভালো লাগে?
কে সঠিক কথা বলছে বলুন তো? না না, স্টাইল বক্তব্যের স্টাইল। তোমাকে থেকে এত লোক হাততালি দিচ্ছে, তোমাকে বলো বসো, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছে, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে, এবার তুমি বসে হাততালি দেবে, কারটা দেবে? আমার হাত থেকে কাউকে দিতে পারবো না। একজন ডবল চাকরির স্বপ্ন দেখিয়েছে, আর আজকে একজন অন্যজন খুব মিষ্টি ভালো ভালো কথা বলছে। চাকরি 26,000 বাতিল হয়েছে, সেই বাতিলের বিরুদ্ধে মানে যারা সোচ্চার হচ্ছে, কিন্তু 2016 সালের প্যানেল বাতিল হয়েছে। 2016 সালে উনি কিন্তু এই দলেই ছিল। সুতরাং কারো হাততালি আমার মানে তাদের বক্তব্যতে হাততালি দেওয়ার জায়গা নাই। তুমি কিন্তু উত্তরগুলো পিছলে যাচ্ছ। আচ্ছা, তোমাকে আরেকটা অপশন, রেজ্জাক মোল্লা, সৈফুদ্দিন চৌধুরী দুজন বক্তব্য রাখছে, তুমি ওখানে বসে আছো, কার বক্তব্য বেশি ভালো লাগে তোমার? সত্যি কথা বলছি, আমি সৈফুদ্দিন চৌধুরী সাহেবের নাম শুনেছি। আমি রাজনীতি থেকে অনেক ডিটাচ ছিলাম, 2021-এর রাজনীতিতে এন্ট্রি করেছি, তারপরেও ভোটে দাঁড়িয়েছি। তাতেই এত? হ্যাঁ। আর রেজ্জাক মোল্লা সাহেবেরও সত্যি কথা যে আমি ভাঙড়ে দাঁড়িয়েছি, উনি বিধায়ক ছিলেন, ওনার বক্তব্য শুনিনি। তবে রেজ্জাক মোল্লা সাহেবের ওই চাষার ব্যাটাটা খুব হয়েছে কি হেলে ধরতে পারে না, কেউটে ধরবে, এই কথাগুলো কিন্তু খুব মন ছুঁয়ে গিয়েছিল। তবে সৈফুদ্দিন চৌধুরী স্যারের নাম শুনেছি, ওনার সম্পর্কে উনি নাকি যথেষ্ট তিনি বক্তব্য দিতেন। আমি কিন্তু ওনার বক্তব্য এখনো পর্যন্ত শুনতে পারিনি। না, তবে তুমিও সেই কৃষির কথা বলছিলে, চাষের কথা বলছিলে, এবং কতগুলো ডাটা দিলে, যে ডাটাগুলো লোকে যখন শুনছিল, মানে আমি দেখছিলাম উৎসুকভাবে তারা শুনছে। তুমি কি ঘরে রীতিমতো সত্যি পড়াশোনা করো, না অন্য নেতাদের মতন লোকের কাছে শুনে বলে দাও? দেখুন, আমি যে সবটাই আমি একা করে ফেলেছি এটা নয়, আমি স্টেজ থেকে বলেছি। যারা এক্সপার্ট, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে বা এই দপ্তর সামলেছে, তাদের সাথে কথা বলি আমি, এবং তারা যে ডেটাটা দেয় আমি কিন্তু চোখ কান বন্ধ করে বলি না। আমি সেই ডেটাকে আমি আমার যতটুকু শিক্ষা আছে সেটাকে ভেরিফাই করি। অবশ্যই আমাকে অসত্য তথ্য কেউ দেয়নি, তারপরেও আমাকে ক্রস চেক করতে হয়, আমি চেক করে বলি। এবং আমি আমার ক্ষুদ্র হলো জ্ঞান আছে, MA B.Ed করা ছেলে, আমিও কিছু তদন্ত সূত্র বার করি। যদি আমি সম্পূর্ণ করতে পারি, এক্সপার্টদের বলি স্যার এইটা এতটুকু পেয়েছে, এরপরে কী হতে পারে। তবে আগামী দিনে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো, যদি সময় পাই আপনাদের ইন্টারভিউতে বলবো যে প্রসঙ্গ রাজ্য সরকারের কাছে রেখেছিলাম। রাজ্যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চেয়েছিলাম, রাজ্যের শেয়ার ছিল, জনগণের শেয়ার দিয়ে যে এমন শেয়ার তৈরি করবে, জনগণ এবং রাজ্যের সাথে দেখবেন এখন একটা যেন ডিটাচ। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, দেখুন রাস্তাঘাটকে বা সরকারি জিনিসপত্রকে আমরা সেভাবে অবহেলা করি, আমরা নিজের মনে করি না। এটা কারণ হচ্ছে সরকারের সাথে জনগণের ঠিক মিক্স নাই, ডিটাচের হওয়ার ফলে। তো আমি এমন প্রকল্পের কথা বলেছিলাম, এমন ইন্ডাস্ট্রি আনার কথা বলেছিলাম, এমন পলিসি এনেছিলাম, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে বলেছিলাম যে আমার রাজ্যের জনগণের হাতে কাজ আসবে, রাজ্যের রাজস্ব বাড়বে, এবং সাথে সাথে ইন্ডাস্ট্রি হবে, এবং সরকারের সাথে জনগণের একটা প্যাচ আপ হবে। সময় আসলে আপনাদের মাধ্যমে বলবো। না, অকপট সব কথাবার্তা বললেন, মানে কোথাও মানে রাগঢাক নেই। আচ্ছা, একটা কথা বলে দিন তো, লাস্ট একটা কথা, কোন আসনটায় আপনি সব থেকে আসনে আমাদের লোক আছেন প্রায়, কোনটায় সব থেকে ভালো ফল করবেন? আপনি যে কথা বলেছেন, তাহলে আমাকে প্রথমে গুণী হতে হবে, আর নাহলে মানুষের হার্টবিট নেতা হয়েছেন, হার্টবিট দেখেন, নাহলে মানুষের প্রতি ভরসা আমার রাখা যাবে না। আমি টোটালটাই মানুষের হাতে ছেড়ে দিই। আমার কাছে কালা জাদুও নেই, কিছুও নাই। মানুষের কাছে প্রার্থী দিয়েছি, সে ঝাড়গ্রাম থেকে শুরু করে বালুরঘাট সব জায়গায় ছুটে বেড়াচ্ছি, মানুষকে বলছি, মানুষ যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে চাইবেন সেখানেই ভালো রেজাল্ট হবে, যেখানে মানুষ চাইবে না মুখ থুবড়ে পড়বো। সোজাসুজি কথাবার্তা বলেন। আমরা এরপরে এনার কাছে আমরা আরও যাব, এনার সঙ্গে আমরা থাকবো। তাই মানে রাত্রে আর তো মনে হয় প্রচারে যাবেন, আজকে গভীর রাত হয়ে গেছে, আর যাবে না। তবে আমরা এই খবরে আরও থাকবো প্রতিদিন, এর পরের দিনও থাকবো আরেকজন নেতার সঙ্গে। আপাতত এখানেই শেষ। তবে এখন একের পর এক ব্রেকিং নিউজ, রিপাবলিক বাংলা।